আসসালামু আলাইকুম। আপনাদের সাথে আছে আমি জুবায়ের হাসান। এই ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধ দেখতে, দেখতে ৩য় সপ্তাহ অতিক্রান্ত হচ্ছে এবং এই যুদ্ধে এখন পর্যন্ত ইরানের সবচেয়ে যে বড় সাফল্য সেটি হলো যে তারা হরমুজ প্রণালী বন্ধ করে দিতে পেরেছে এবং হরমুজ প্রণালীর উপরে ইরানের পূর্ণ নিয়ন্ত্রণ রয়েছে। তো এখন এই হরমুজ প্রণালী দিয়ে ইরানের অনুমতি ছাড়া অন্য কেউ আর তাদের বিভিন্ন অয়েল ট্যাঙ্কার বা জাহাজ তারা আর এটা পরিবহন করতে পারবে না বা যাতায়াত করতে পারবে না। তো এতে একটা বিশ্ব অর্থনীতি ভীষণ রকমের বিপাকে পড়েছে এবং এটা কাউন্টার মেজার নেওয়ার জন্য যে মজুদ তেলের যে ভান্ডার ছিল সেটা বাজারে বিভিন্ন দেশ ছেড়ে দিয়েছে, কিন্তু তারপরেও এর দামটা কমছে না, বরঞ্চ এই তেলের দামটা, জ্বালানি তেলের দামটা দিন দিন বেড়েই চলেছে। তো ডোনাল্ড ট্রাম্প এই হরমুজ প্রণালী ইরানের হাত থেকে মুক্ত করার জন্য ভীষণ রকমের তিনি চেষ্টা করছেন। তো প্রথমে তিনি ইরানকে যথেষ্ট হুমকি দিয়েছিলেন যে ইরানের উপরে আজ রাতে ভয়াবহ হামলা হবে, পরশু রাতে আরও ভয়াবহ হামলা হবে। এভাবে একের পর এক হুমকিগুলো ইরান পরোয়া করেনি এবং ডোনাল্ড ট্রাম্পের এই হুমকিগুলো কোনো কাজেই আসেনি। তো এরপর ডোনাল্ড ট্রাম্প যেটা করেন, তিনি তার মিত্র 7টি দেশ তাদেরকে আহ্বান জানান যে তারা যেন সামরিক যুদ্ধ জাহাজ এবং অন্যান্য সরঞ্জাম এনে এই হরমুজ প্রণালীটা ইরানের হাত কবল থেকে বা ইরানের হাত থেকে মুক্ত করে দেয়। তো ওই 7টা দেশের অবশ্য ডোনাল্ড ট্রাম্প নাম বলেননি, তবে এর আগে তিনি একটা যুক্তি দিয়েছিলেন যে ব্রিটেন, ফ্রান্স, চীন, জাপান, দক্ষিণ কোরিয়া, এই 5টি দেশ এবং ইউরোপের বিভিন্ন দেশ যারা সবচেয়ে বেশি তেল মধ্যপ্রাচ্য থেকে বা হরমুজ প্রণালী দিয়ে তারা আমদানি করে থাকে বা পরিবহন করে থাকে, দায়িত্বটা তাদের এবং তাদেরকে এই হরমুজ প্রণালী খোলার ব্যাপারে তাদেরকে সামরিকভাবে সাহায্য করতে হবে। এবং চীন 90% তেল তার এই হরমুজ প্রণালী দিয়ে বা মধ্যপ্রাচ্য থেকে তারা আমদানি করে থাকে, সুতরাং চীনের দায়িত্ব রয়েছে। এভাবে ইউরোপের দেশগুলো তারাও মধ্যপ্রাচ্যের তেল নির্ভর। এভাবে ডোনাল্ড ট্রাম্প যুক্তি দিয়ে ওই 5টি দেশের নামটা পরোক্ষভাবে উল্লেখ করেছিলেন, কিন্তু এসব সত্ত্বেও এই ডোনাল্ড ট্রাম্পের আহ্বানে কোনো দেশ তারা সাড়া দেয়নি। তারপর ট্রাম্প হুমকি দেন একেবারে ন্যাটো সামরিক জোটের প্রতি যে তাদের ভবিষ্যৎ খুব খারাপ হতে পারে, এভাবে ডোনাল্ড ট্রাম্প একটা হুমকি দেন। কিন্তু তারপরেও ন্যাটো সদস্য দেশগুলো তাদের সিদ্ধান্তে অনড় থাকে। তারা ডোনাল্ড ট্রাম্পকে জানিয়ে দেয় যে তারা এই সামরিক কোনো যুদ্ধজাহাজ নিয়ে এই হরমুজ প্রণালী মুক্ত করার অভিযানে অংশ নেবে না। তো এরকম ব্রিটেন, অস্ট্রেলিয়া, ফ্রান্স, গ্রিস, জাপান এসব দেশ বলে দেয় যে তারা হরমুজ প্রণালীতে যুদ্ধজাহাজ পাঠানোর বা এই ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের হয়ে তারা লড়াই করার জন্য কোনো যুদ্ধজাহাজ পাঠাতে প্রস্তুত না। তো ইটালিও বলছে যে কূটনীতিটাকে প্রাধান্য দিতে হবে, কোনো ধরনের মিলিটারি অ্যাক্টিভিটিসে ইটালি যাবে না। আর জার্মানি বলছে যে যতদিন এই যুদ্ধ বিগ্রহ চলবে ততদিন তারা অন্যান্য কোনো সামরিক যানবাহন বা সাজ সরঞ্জাম সেগুলো তারা হরমুজ প্রণালীতে পাঠাবে না বা হরমুজ প্রণালীর মুক্তিতে অংশ নেবে না। তো ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার তিনি বললেন যে বিস্তৃত কোনো যুদ্ধে ব্রিটেন অংশগ্রহণ করবে না। তো এভাবে কোনো দেশই ডোনাল্ড ট্রাম্পের পক্ষে যাচ্ছে না বা প্রকাশ্যে ডোনাল্ড ট্রাম্পের আহ্বানে সাড়া দিচ্ছে না। অথচ 20 বছর আগে আমরা দেখতে পেয়েছিলাম, 15 বছর বা 20 বছর আগে এমন একটা সময় ছিল যে তখন দেখা যেত যে মার্কিন যুক্তরাষ্ট্রের খেদমত করতে পারলে এই বিভিন্ন দেশ তারা ধন্য মনে করত এবং যুক্তরাষ্ট্র আহ্বান করার আগেই তারা যুক্তরাষ্ট্রের প্রতি অনুগত থাকত। কিন্তু এখন আর সেই দিনটা পাল্টে গেছে এবং এই যুদ্ধে সেটাই প্রমাণিত হচ্ছে। তো ডোনাল্ড ট্রাম্প চীনকেও একটা পরোক্ষ হুমকি দেন। তিনি বলেন চীন যদি হরমুজ প্রণালী খোলার বিষয়ে সাহায্য না করে তাহলে আসন্ন যে শীর্ষ বৈঠক রয়েছে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং ডোনাল্ড ট্রাম্পের মধ্যে, সেই বৈঠকটা তিনি পিছিয়ে দিবেন। তো এটা মার্চ মাসের শেষের দিকে এই বৈঠক হবার কথা ছিল। তো এভাবে ডোনাল্ড ট্রাম্প একেবারে বেপরোয়া হয়ে গেছেন এবং মরিয়া হয়ে পড়েছেন। এদিকে গত 3 সপ্তাহের যুদ্ধে ইরানের আরও 2 ক্ষেত্রে ব্যাপক সাফল্য রয়েছে। তো একটি হলো যে অভ্যন্তরীণ তাদের রাজনীতিতে বিরাট একটা সাফল্য দেখিয়েছে ইরান। এই ইমাম খামেনি তার নিহত হওয়ার পরও এই রিজিম চেঞ্জটা হয়নি এবং পুরো দেশে এই ইসলামী বিপ্লবী সরকারের নিয়ন্ত্রণ এবং তাদের শাসন ব্যবস্থাটা বজায় রয়েছে এবং পুরো দেশটা তারা কন্ট্রোল করছেন। এবং আরও একটি বিষয় দেখা গেল যে ইরানের জনগণ বা কূটনৈতিকরা বা পররাষ্ট্র দপ্তরের কর্মকর্তারা বা পার্লামেন্টের সদস্যরা বা সেনাবাহিনীর শীর্ষস্থানীয় কর্মকর্তারা কেউ এই ইরানের বিপ্লবী সরকারের বিরুদ্ধে বিদ্রোহ করেনি বা মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে হাত মেলায়নি। অর্থাৎ ভেনিজুয়েলার মতো পরিস্থিতি ইরানে হয়নি এবং এটা অনেক আগে থেকেই বলা হচ্ছিল। তো এটাই ইরানের একটা বড় সাফল্য। আর দ্বিতীয় সাফল্য তো রয়েছে সামরিক
দিক থেকে অনেকগুলো সাফল্য রয়েছে। প্রথমত উপসাগরীয় দেশগুলোতে যে ৫-৬টি দেশে মার্কিন স্থাপনা, সামরিক স্থাপনা ছিল, সেগুলো প্রায় ধ্বংসপ্রাপ্ত হয়েছে। কয়েকটি বিমান ইরান ভূপাতিত করেছে, শতাধিক মার্কিন সৈন্য হতাহত হয়েছে এবং মার্কিনীদের যে রণতরী রয়েছে বা যেটি ভারত মহাসাগরে রয়েছে আব্রাহাম লিঙ্কন, সেটিও আঘাতপ্রাপ্ত হয়েছে। মার্কিন সৈন্যরা এই মধ্যপ্রাচ্যের বা উপসাগরীয় দেশগুলোর তাদের যে সামরিক ঘাঁটি ছিল সেখান থেকে সরে গিয়ে তারা প্রাণ রক্ষার্থে আবাসিক এলাকাগুলোতে বা ছদ্মবেশে বিভিন্ন আবাসিক এলাকা, বাসা বাড়ি এবং হোটেল এবং যেগুলোতে জনবহুল এলাকার সেসব জায়গায় তারা আশ্রয় নিয়েছে। মার্কিন দূতাবাসগুলো বন্ধ হয়েছে এবং মধ্যপ্রাচ্য অঞ্চল থেকে ২৫ থেকে ৩০ হাজার মার্কিন নাগরিক তারা এই দেশগুলো ছেড়ে অন্যত্র চলে গিয়েছে। এছাড়া মার্কিন যুক্তরাষ্ট্রের স্বার্থ সংশ্লিষ্ট যেগুলো ব্যাংক, বিমা, আইটি ফার্ম, সেগুলোতে ইরান ব্যাপক হামলা করেছে এবং যেহেতু ইরানের উপরে হামলা হয়েছিল তার প্রতিশোধ হিসাবে ইরান এটা করেছে। তো এভাবে ইরান ইসরায়েলের অভ্যন্তরেও ব্যাপক একটা ধ্বংসযজ্ঞ চালিয়েছে। তো ইরান এখন যেটা করছে, তারা আরও উন্নত ভার্সনের ক্ষেপণাস্ত্রগুলো নিক্ষেপ করছে ইসরায়েলের প্রতি। ১৫ মার্চ প্রথমবারের মতো আমরা দেখলাম যে সিজ্জিল ক্ষেপণাস্ত্র, এটা অত্যাধুনিক একটা ক্ষেপণাস্ত্র যার গতি শব্দের চেয়েও ১৩ গুণ বেশি এবং ২ থেকে ২,৫০০ কিলোমিটার দূর পর্যন্ত নিখুঁত আঘাত হানতে পারে। তো ইরানের যে রণকৌশলটা ছিল সেটা হচ্ছে যে প্রথম দিকে আমরা দেখতে পেলাম যে ওল্ড ভার্সনের ধীর গতির অনেকগুলো ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা তারা চালায়। তো এই কৌশলের অংশ হচ্ছে যে এই ধীর গতির ড্রোন এবং ক্ষেপণাস্ত্রগুলো ধ্বংস করতে করতে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের মিসাইল ইন্টারসেপ্টরগুলো প্রায় স্টকগুলো তাদের দ্রুত শেষ হতে থাকে এবং এখনকার সংবাদপত্রগুলোতে প্রকাশিত হচ্ছে যে এগুলো প্রায় শেষের পথে। তো ফলে এখন যেহেতু এই প্রতিরোধ ক্ষমতাটা অনেকটা হারিয়ে ফেলেছে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল মিসাইল ইন্টারসেপ্টরের দিক থেকে, এ কারণে ইরান এখন যে উন্নত ভার্সনের যে মিসাইলগুলো নিক্ষেপ করছে সেগুলো খুব সহজেই লক্ষ্যভেদ করছে এবং সহজ টার্গেটে পরিণত হয়েছে এবং নিখুঁতভাবে আঘাত হানছে। তো এটা একটা সামরিক দিক থেকে ব্যাপক সাফল্য। তো এদিকে ইরান কূটনীতিতেও একটা বড় সফলতা দেখাচ্ছে এবং এই যুদ্ধের মধ্যেও যে এত সুন্দরভাবে কূটনীতি দক্ষভাবে চালানো যায় সেটা ইরান দেখাচ্ছে। তো এখানে তুরস্ক, ইরানের প্রতিবেশী তুরস্ক এবং পাকিস্তান, এই দুটি গুরুত্বপূর্ণ দেশের সাথে ইরান সুসম্পর্ক রেখেছে বা তার সম্পর্কটা অব্যাহত রয়েছে। তুরস্কের দিকে কিছুদিন আগে যে পরপর ২ বার মিসাইল হামলা হয়েছিল ইরানের পক্ষ থেকে, তো সেটা ইরান তুরস্কের কাছে প্রস্তাব দিয়েছে যে সেটা ইরান করেনি, প্রয়োজনে সঠিক তদন্তের জন্য একটা জয়েন্ট ইনভেস্টিগেশন টিম গঠন করা যেতে পারে। তুরস্কের প্রতি এই প্রস্তাবটা দিয়েছে এবং মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশগুলোর প্রতিও ইরান এই প্রস্তাবটা দিয়েছে যে তার যেসব ইরানের লক্ষ্যবস্তু না, যেটা মার্কিন স্বার্থ সংশ্লিষ্ট বিষয় ছাড়া অন্যান্য যে বিষয়গুলো রয়েছে সেগুলো, যে সৌদি আরব বা আরব আমিরাত বা কাতার, এইসব জায়গায় যে হামলা হচ্ছে তার সাথে ইরান জড়িত না এবং এই ব্যাপারে ইরান একটা জয়েন্ট ইনভেস্টিগেশন একটা প্রস্তাব দিয়েছে। তো ইরান বলছে যে এগুলো ইসরায়েলের ফলস ফ্ল্যাগ অপারেশন এবং ইসরায়েল তাদের ড্রোনগুলোকে কপি করেছে এবং এই যে জায়গাগুলোতে হামলা চালানোর কথা নয় ইরানের, সেসব সেন্সিটিভ জায়গাগুলোতে হামলা চালিয়ে ইরানের উপরে দোষ চাপাচ্ছে ইসরায়েল। তো ইরান বলছে যে তারা কোনো মুসলিম দেশের সাথে বা প্রতিবেশী উপসাগরীয় মুসলিম দেশগুলোর সাথে তাদের কোনো শত্রুতা নাই, দুশ্মনী নাই এবং এই আঙ্গিকেই আমরা দেখেছিলাম যে কয়েকদিন আগে ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ান তিনি এই মধ্যপ্রাচ্যের এই মুসলিম প্রতিবেশী দেশগুলোর কাছে তিনি ক্ষমা প্রার্থনা করেছিলেন, দুঃখ প্রকাশ করেছিলেন। তো ইরানের পূর্ব দিকের আরেকটি গুরুত্বপূর্ণ দেশ হলো, প্রতিবেশী দেশ হলো পাকিস্তান। পাকিস্তানের সাথে ৯০০ কিলোমিটারের দীর্ঘ সীমান্ত রয়েছে। তো পাকিস্তানের সাথে ইরানের সুসম্পর্ক রাখা খুবই গুরুত্বপূর্ণ। তো ট্রাম্পের একটা পরিকল্পনার একটা অংশ ছিল যে ইরানের উপরে পাকিস্তান সীমান্ত দিয়েও তিনি হামলা চালাবেন বা আক্রমণ করবেন বা স্থলবাহিনীর সৈন্যটাও সেই পাকিস্তানের বর্ডার দিয়ে বেলুচিস্তান দিয়ে ইরানের অভ্যন্তরে ঢোকাবেন। কিন্তু এখনও পর্যন্ত সেই পরিকল্পনাটা বাস্তবায়িত হয়নি। তো এই সন্দেহের কারণ বা অনুমানের কারণ হচ্ছে যে সাম্প্রতিককালে ডোনাল্ড ট্রাম্প এবং পাকিস্তানের ডিফেক্টো লিডার ফিল্ড মার্শাল আসিম মনির, এই তাদের মধ্যে একটা অত্যন্ত সুসম্পর্ক রয়েছে। এ থেকে অনেকে মনে করেছে যে ইরানের উপরে আক্রমণে পাকিস্তানকেও ব্যবহার করতে পারে, কিন্তু এটা এখনও বাস্তবায়িত হয়নি, এটা আমরা দেখতে পাইনি। তো এখানে পাকিস্তানের সাথে সৌদি আরবের সম্পর্কটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এটাও ইরানের সাথে সংশ্লিষ্ট একটা ফ্যাক্টর। কেননা সৌদি আরবের সাথে পাকিস্তানের দীর্ঘদিনের একটা সামরিক সম্পর্ক রয়েছে এবং সাম্প্রতিককালে একটা প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষরিত হয়েছে যেখানে বলা হয়েছে এক দেশ আক্রান্ত হলে আরেকটা দেশের উপরে আক্রান্ত হওয়া ধরে নেওয়া হবে। তো এদিক থেকে পাকিস্তান সৌদি আরব সম্পর্ক একটা ফ্যাক্টর।
তো অতীতে আমরা দেখতে পেয়েছিলাম যে পাকিস্তান তারা ইরান এবং সৌদি আরবের মধ্যে সম্পর্ক উন্নত করার জন্য, সুসম্পর্ক প্রতিষ্ঠার জন্য পাকিস্তান দুতিয়ালি করতো, একটা মিডিয়েটরের রোল পালন করত। তো এই যুদ্ধেও তাই করছে বলে মনে হচ্ছে, কারণ আমরা দেখতে পেলাম যে পাকিস্তান ঠিক ইরানের বিরুদ্ধে যাচ্ছে না। অর্থাৎ এর আরেকটা অর্থ হলো যে পাকিস্তান ইরানেরও পাশে রয়েছে এবং এটাই আভাস পাওয়া যাচ্ছে। তো পাকিস্তানের এই যে একটা দুতিয়ালি ভূমিকা, এটার ইরান প্রশংসা করেছে। সম্প্রতি ইরানি যিনি পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকজি, তিনি পাকিস্তানকে এই বিষয়ে একটা ধন্যবাদ জানিয়েছেন। 16 মার্চ তিনি এক্সে প্রদত্ত একটা পোস্টে বলেছেন যে ইরানের জনগণ ও সরকারের প্রতি পাকিস্তানের যে সংহতি, দৃঢ় সংহতি এবং সমর্থন প্রকাশ করেছে, এর জন্য আমি পাকিস্তানের জনগণ এবং সরকারকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। এটা একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় যে পাকিস্তানের সাথে ইরানের সম্পর্কটা অটুট রয়েছে। তো উল্লেখ্য যে গত সপ্তাহে আমরা দেখতে পেয়েছিলাম যে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এবং পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মনির তারা সৌদি আরব সফর করেন এবং শীর্ষ পর্যায়ে তাদের অনেক কথাবার্তা হয়। তো এই সফরের উল্টো দিকে আমরা দেখতে পেয়েছিলাম যে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ ইরানের প্রেসিডেন্টকে ফোন করেছিলেন এবং একটা চিঠি লিখেছিলেন এবং ইমাম খামেনি নিহত হওয়ার ঘটনায় দুঃখ প্রকাশ করেছিলেন। এবং পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী তিনিও ইরানের পররাষ্ট্রমন্ত্রীর সাথে কয়েক দফা কথা বলেছিলেন। তো আসলে পাকিস্তান এবং তুরস্ক এই দুটো দেশ খুব ভালো করেই জানে যে তাদের পরবর্তী টার্গেট, ইসরায়েলের পরবর্তী টার্গেট তার এই দুই দেশ হতে পারে, এটা তারা খুব ভালো করেই জানে। এই জন্য এই দুই দেশ কখনো চাইছে না যে বা চাইবে না ইরানের পতন ঘটুক ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের হামলায়, বা ইরান হেরে যাক এই যুদ্ধে। তো এই দুই দেশ পাকিস্তান এবং তুরস্ক তাদের যুক্তরাষ্ট্রের সাথে সুসম্পর্ক রয়েছে, অর্থনৈতিক এবং সামরিক সম্পর্ক রয়েছে, যুক্তরাষ্ট্রকে তাদের প্রয়োজন। তো এ কারণে ওপরে পাকিস্তান এবং তুরস্ক হয়তো যতটুকু পারা যায় ততটুকু ওপরে যুক্তরাষ্ট্রের পক্ষে থাকবে, বা ডোনাল্ড ট্রাম্পকে খুশি করতে ওপরে কিছু তাদের একটা ভাব বিনিময় হবে। কিন্তু গোপনে এই দুই দেশ ঠিকই সাহায্য করবে ইরানকে, পাকিস্তান এবং তুরস্ক ইরানকে গোপনে সাহায্য করবে এবং একটা ডাবল গেম খেলবে। তো আর বিশেষভাবে এখানে উল্লেখ্য যে পাকিস্তান এই ডাবল গেম খেলায় ভীষণ চ্যাম্পিয়ন এবং তারা ভীষণ রকমের অভ্যস্ত এবং সাকসেসফুল। অতীতে 20 বছরের আফগান যুদ্ধে তারা ডাবল গেম খেলেছিল। একদিকে মার্কিন যুক্তরাষ্ট্রকে সাহায্য করেছিল, অন্যদিকে আবার তালেবানদেরকে অস্ত্র সহায়তা এবং দেশের অভ্যন্তরে সহায়তা দিয়েছিল। সুতরাং অনেক ধরনের সমীকরণ রয়েছে খুব সহজে যে মার্কিন যুক্তরাষ্ট্র বা ডোনাল্ড ট্রাম্প ইরানের উপরে বিজয়ী হবেন বা সব কিছু এক হুঙ্কারে ডোনাল্ড ট্রাম্প জয় করে ফেলবেন, সেটা আর এখন মনে হচ্ছে না। এখন এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।